উপদেষ্টা সাহেবের সাথে আমরা একটা সফরে গিয়েছিলাম, সেটা হলো কাতারে। সফর শেষ হওয়ার পরে উনি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে গেছেন। কালকে ভোরে ফিরবেন আমি যতটুকু জানি, যদি কোনো সব সময় ঠিকঠাক থাকে। আর উনি এবং দলের একটা ছোট্ট অংশ তার সাথে গেছেন, বাকিরা আমরা সবাই গত পরশুদিন ফিরে এসেছি। তো কাতারে মূল বিষয়টা ছিল, ইনভিটেশন ছিল ওখানকার আর্টনা সামিটের একটা ব্যাপারে। সেটা একটা ইনভিটেশনটা এসেছিল ওই ওই যে ফাউন্ডেশন, সেটার যে কর্ণধার শেখের বোন শেখা হিন্দ, ওনার কাছ থেকে, ওনার ইনভিটেশনে। আর ওখানে চিফ অ্যাডভাইজার ওই ওই মূল অনুষ্ঠানে উনি ছিলেন কিনোট স্পিকার, তিনি সেখানে বলেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি আরও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার মধ্যে একটি ছিল ইউথের, একটা ছিল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে বলা হয়েছিল ইন্সপিরেশনাল স্পিচ দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে ইন্সপিরেশনাল স্পিচ ওনার থেকে ভালো তো আর কেউ দিতে পারে না, কারণ উনি যে পথ দেখাতে পারেন বা যে স্বপ্ন দেখাতে পারেন মানুষকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, সেটা তো অনবদ্য। তিনি সেটা করেছেন। এছাড়া অফিসিয়াল মিটিং ছিল বেশ কয়েকটা। 3 জন মন্ত্রী তার সাথে দেখা করেছেন। 2 জন ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে খুব সাবস্ট্যান্টিভ কথাবার্তা হয়েছে। আর প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। এবং তারপরে সেখানে আমাদের মোটামুটি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে সেগুলি সব কিছু নিয়েই বেশ ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। এবং তারপরে আমরা সফর শেষ করে বাঙালি কমিউনিটির সাথেও একটা কথাবার্তা হয়েছে। বাঙালি কমিউনিটির সাথে দুটো আসলে, কারণ একটাতে ছিল যে বাঙালি কমিউনিটি ওখানে যারা ব্যবসাতে জড়িত, মোটামুটি ভালো ব্যবসা করেন, তাদের সাথে একটা মিটিং ছিল। সেখানে বাঙালি কমিউনিটির বাইরেরও কয়েকজন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে আসা হয়েছিল, তারাই নিয়ে এসেছিলেন। এছাড়া কমিউনিটি মিটিং, যেটা প্রায় নেতৃস্থানীয় 50-60 জন, আমাদের তো বোঝানো পারে ওখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে থেকে বাছাই করে যারা শহরে থাকেন এরকম কয়েকজন 50-60 জনকে নিয়ে আসা হয়েছিল। তারা তাদের সমস্যাগুলির কথা বলেছেন, সেগুলির সমাধান কীভাবে হয় সেই পরামর্শ চেয়েছেন আমাদের কাছে। আমাদেরকে কিছু সাজেশনও দিয়েছেন যে তাদের যে সমস্যাগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব 2-1টি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইব যে তারা নিজেরা এই সমস্যা করে ফেলবে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। যদি সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে, সেটা হলো অন্য কথা। কিন্তু না হলে আমরা চাইবো যে বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসেন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো। তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি, কারণ ভারতীয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনও অফিসিয়ালি। প্রথমত হলো যে এই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। কারণ
মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে, কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমরা এই কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। আধুনিক জামানায় সব কিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজে কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পড়ে। তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা, আমরা সেটা করবো। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।